খোপার ওই গোলাপকাটা। মুশফিকা রহমান মৈথি। অন্তিম পর্ব। নিজের থেকে ১৪ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করব, সেটা আমার পরিকল্পনায় কখনোই ছিল না। মাকে বহুবার বারণ করেছি। পেয়ারার বড় চাচাকে তো মুখের উপর না করে দিয়েছিলাম। ১৪ বছর ছোট মানে সেই মেয়ের বোধবুদ্ধিও হবে ১৪ বছর ছোট। আমার মতো দামড়া ব্যাটাকে সে কি বুঝবে? উল্টো আমাকেই তাকে পেলেপুষে বড় করতে হবে। কিছু বললে দেখা যাবে সে ঠোঁট ফুলাবে, কান্নাকাটি করবে। তখন ঢং আমার সহ্য হবে না। কোন সময় আমার মেজাজ খারাপ হবে আর ঠুন্না দিয়ে বসব তার ঠিক নেই। মাকে বহুবার বলেছি আমি বিয়ে করব না। বিয়ে মানেই অযাচিতভাবে এক অপরিচিত নারী জীবনে ঢুকে পড়া। প্রেমপীড়িতি আমাকে দিয়ে হয়নি, আমার ওসবে গা গুলায়। এখন একজন মানুষের সাথে বিয়ের বাঁধনে জড়ালে সেই মানুষের দায়িত্বও আমার কাঁধে আসবে। আমি সত্যিই খুব ক্লান্ত। তার উপরে মেয়েটা মাহমুদের বয়সী। সে আমাকে কি বুঝবে? এই গোটা সংসার এবং আমার বোঝায় সে পিষে যাবে। মা বুঝলেন না। সুন্দরী দেখেই মায়ের খুব পছন্দ হয়েছে। সে এখন বিয়ে দিতে এক পায়ে রাজি। শেষমেশ আমাকেও রাজি হতেই হলো। উপায়ান্তর না পেয়ে অবশেষে সেই ১৪ বছরের ছোট পেয়ারাকেই আমার বিয়ে করতে হলো। পেয়ারাকে আমি আগে দেখিনি। তার সাথে প্রথম দেখা হয়েছিল আমাদের বিয়ের দিন। কবুল পর্বের পর তাকে আমার পাশে বসানো হলো। ভীত হরিণীর মতো মেয়েটাকে প্রথম যখন দেখলাম আমি থমকে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল একটা চাঁদের টুকরো আমার জীবনে এসেছে। সেই সাথে রাগও হয়েছিল, মেয়েটা এত ছোট, এত নরম। আমি ছুলেই তো গুড়িয়ে যাবে। আমি ওকে নিয়ে কি করব? আহ্লাদ আমি করতে পারি না। এই মেয়েটাকে ধমকালে নিশ্চিত কেঁদে পদ্মা যমুনা এক করবে। টের পেলাম আমার নীরের জীবনে এক আস্ত ঝামেলা এসে পড়ল। কিন্তু কিছুই করার নেই। বিয়ের বাঁধনে বাধা যখন পড়েছি তখন এই ঝামেলাটাকেও ঘাড়ে নিতেই হবে। দায়িত্বের তালিকায় আরেকটা নাম জুটল। কানন ওরফে আমার গ্যাদা বউ পেয়ারা। একটু পর ফ্যাসফ্যাসানির শব্দ কানে এলো। আমি পাশে তাকাতেই দেখলাম পেয়ারা কাঁদছে। ওর ডাগর ডাগর চোখে টলমল করছে পানি। নাক টেনে টেনে একাকার অবস্থা। বুঝতে পারলাম সে বিয়েতে রাজি নয়। শুনেছিলাম কোনো একটা ছেলে তাকে উত্ত্যক্ত করে বিধায় বিয়ের জন্য এতটা তাড়াহুড়ো। সাথে সাথেই আমার মনটা বিষিয়ে উঠল, রাগ হলো প্রচুর। বিয়ে তো আজকালের ব্যাপার না। একটা গোটা জীবন কাটাতে হবে। একেই আমাদের বয়সের বিস্তর ফারাক। উপর থেকে পেয়ারার আমাকে পছন্দ নয়। এই সম্পর্কটা কি করে টানব? ঠিক করলাম শুধু দায়িত্বতেই সীমাবদ্ধ রাখব একে। বেশি আহ্লাদ দিব না। কিন্তু আহ্লাদ না দেওয়ার সুযোগ হলো না। কাননের চোখগুলো খুব ভয়ঙ্কর। ও যখন আমার দিকে ভীত হরিণীর মতো তাকাতো ওই ডাগর ডাগর চোখ দিয়ে, নিজেকে সামলানো দায় হয়ে উঠল। আমি ওই চোখ থেকে নিজেকে আড়াল করে রাখলাম। পেয়ারার একটা সমস্যা আছে। মুখ ফুটে কিছু বলতে পারে না। ফ্যাঁস করে কাঁপে। আমি তাকালেই ওর মুখ ফ্যাকাশে হয়ে যায়। মনে হয় এখনই হেগে দিবে। কি এক যন্ত্রণা! ঘরে এসে সিগারেট খাওয়ার জো নেই। দেখি পেছনে দাঁড়িয়ে কাঁপছে আর কাশছে। ওর কাঁপুনি দেখে আমার এত মেজাজ খারাপ হলো, ইচ্ছে করল একটা ঠুন্না দেই। কিন্তু ওই মুখটার দিকে তাকিয়ে রাগ দেখানো গেল না। অগত্যা সিগারেট ফেলে দিতে হলো। প্রথম রাতে যখন ওই নরম শরীরটা আমার পাশে শুয়েছিল, আমি টের পেয়েছিলাম আমার মাঝেও একটা পুরুষ সত্তা আছে, যে ইন্দ্রিয়পরায়ণ, যার মাঝে নিষিদ্ধ চাহিদা বিদ্যমান। আমি অবিবেচকের মতো তার উপর নিজের কর্তৃত্ব খাটাতে চাই না। যেখানে সে এই বিয়েতেই রাজি নয় সেখানে আমার আধিপত্য সে মেনে নিবে না। একটা দীর্ঘ শ্বাসের সাথে সেই রাতটা আমি কাটালাম। ভোরে আমার ঘুম ভাঙল। আকাশে তখনও আলো ফুটেনি। আমি উঠে পাশে তাকাতেই দেখলাম আমার বউ নেই। যাক, রাতের ছবক কাজে দিয়েছে। আমি চাই না আমার মা বা বোন আমার বউয়ের কোনো খুঁত ধরুক। এই সংসারের গৃহিণী তাকে একদিন হতেই হবে। কেন না প্রথম থেকেই সতর্ক করি। এই মা শাশুড়ির ঝামেলা আমার ভালো লাগে না।
মা আমার কানে ফু দিবে, বউ সেই ফুতে কাঁদবে, এসব জ্বালা আমি চাই না। তাই বউকে নিজের থেকে গড়িয়ে তুলতে হবে। আমার গেদা বউটার আবার ফ্যাসফ্যাসানি স্বভাব আছে। এখন দিন দুনিয়ার জগতে সে অগা। এই অগা মেয়ে মানুষকে গড়াতেই আমার জীবন কেটে যাবে। এসব ভাবতে ভাবতে বিছানা গুছিয়ে গোসলে যাব, অমনি দেখলাম গেদা একটা শাড়িকে থানের মতো কোনো মতে পেঁচিয়ে বেরিয়েছে। তার চুল থেকে টপটপ করে পানি পড়ছে। ব্লাউজের হুক এলোমেলো, শাড়ির আঁচল কোনো মতে কাঁধে তোলা। ভেজা শরীরে কাপড়টা লেপ্টে থাকায় তার কমনীয় খাজ অবধি স্পষ্ট। আমার শির দ্বারা বেয়ে রক্তের স্রোত বয়ে গেল, লোম দাঁড়িয়ে গেল। এই মেয়ের কি কোনো ধারণা আছে তাকে কেমন লাগছে? এই মেয়ের কি কোনো ধারণা আছে আমার মন মস্তিষ্কে তার কি প্রভাব পড়ছে? নেই, একেবারেই নেই। থাকলে এমন অসহায় নিরীহ চোখে তাকিয়ে থাকা সম্ভব হতো না। আমি কোনো মতে পাশ কাটিয়ে চলে গেলাম। আমার অন্তঃস্থল অস্থির। হৃদস্পন্দনের বেগ বোধ হয় এক বিষ ছাড়িয়ে গেছে। সকালের সেই বরফ শীতল পানিতেও আমার টক বগে রক্তের সেই দাপট কমল না। মসজিদে যাবার আগে তাকে সতর্ক করলাম। শাড়ি পরার মাথার দিব্যি কেউ দেয়নি। সমস্যা হলে এসব ন্যাকামি করার মানে নেই। দেখলাম গেদা আমার দিকে হতবিহ্বল বল হয়ে চেয়ে আছে। ওকে নাম ধরে ডাকতে ইচ্ছে হয় না। কানন নামটা কেন যেন ওর আদুরে মুখের সাথে যায় না। আমার ওকে আদর আদর দিয়ে ডাকতে ইচ্ছে করে, কিন্তু সেই অধিকার কি ও দিবে? আমি ভেবেছিলাম আমার গেদাকে আমি কোনো আহ্লাদ দিব না। আহ্লাদে মাথায় উঠে নৃত্য করবে, কিন্তু সেই উপায় রইল না। আমার গেদা বিয়ের প্রথম দিন তার পা পুড়িয়ে একাকার করে ফেলল। একটা মানুষ গরম পানিও ঢালতে জানে না। ও কি করে ওর ছোট্ট কাঁধে এই সংসারের দায়ভার নিবে? আমি যে কারোর উপর কখনো ভরসা করতে পারবো সেই আশাতেও গরম পানি ফেলে দিল আমার গেদা। আমি ওকে বকতে চাইলাম, কিন্তু ব্যথায় নীল হওয়া মুখটা দেখে খুব মায়া হলো, বকতে পারলাম না। সেই রাতেই ছুটলাম হাসপাতালে। গেদার পা খুব বাজে ভাবেই পুড়ল। আঙ্গুলের চামড়া ঝলসে গেছে। মেয়েটার সাহসের তারিফ করতে ইচ্ছে হলো। এতটা যন্ত্রণা এতটুকু শরীর কি করে সহ্য করছে? আমি খেয়াল করলাম গেদা লজ্জিত। এতটাই লজ্জিত যে ক্ষুধার কথা বলতেও তার দ্বিধা। হাসপাতালের বিশ্রী খাবার তার গলা থেকে নামছে না, অথচ সে সেটাই জোর করে খাওয়ার চেষ্টায় ব্যস্ত। মুখ ফুটে একবার বলবেও না, আমি এসব খাবো না, আপনি আমাকে বাহির থেকে খাবার কিনে দিন। কি অদ্ভুত! আমার রাগ হলো। এই ফ্যাতফ্যাতা মেয়ের সাথে কি করে জীবন কাটাবো? আমি বাধ্য হয়ে কিছু খাবার কিনে আনলাম। আমার বউ সেটা খুব তৃপ্তি করে খেল। একটা সময় মুখ ফুটে বলেও ফেলল, আরেকটু ভাত হবে। ও সেই প্রথমবার মুখ ফুটে কিছু চাইল। আমার কেন যেন ক্ষুধা মিটে গেল। মনে হলো এই গেদার তৃপ্তিতেই আমার তৃপ্তি। তার ভীত চোখের সেই দৃষ্টিতে নিজের প্রতিবিম্ব দেখে শান্তি লাগল। গেদাকে নিয়ে আমার খুব জ্বালা হলো। পা পোড়া, চলতে পারে না, কোলে কোলে নিয়ে হাঁটতে হয়। ওই নরম শরীরটাকে ইচ্ছে করে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলি। এত তুলতুলে হতে হবে কেন তাকে? কিন্তু এই কথাগুলো মুখে বলা গেল না। তবে আমার সংযম ভেঙে গেল। ওর চুলের সেই মিষ্টি গন্ধ আর শরীরের নরম স্পর্শে আমি নিজের ভেতরের সেই পুরুষ সত্তাকে আটকাতে পারলাম না। আমার বাঁধ ভাঙল। আমি নিজের ভারী শরীরের নিচে পিষে ফেললাম আমার তুলতুলে গেদাকে। গেদা বাধা দিতে চাইল, কিন্তু তাও আমি কেমন বেপরোয়া হয়ে উঠলাম। হুঁশ ফিরল যখন ওর নাক টানার শব্দ পেলাম। নিজের উপর নিজের রাগ হলো। এতটা অধৈর্য তো আমি কোনো জনমেই ছিলাম না। তবে এই গেদার কাছে আসলেই কেন আমি ব্যতিক্রম হয়ে যাই? আমার কঠিন সংযম ভাঙে। আমি নরম হয়ে পড়ি। এই ছোট গেদা আমার মাথায় উঠে নাচে। তবুও আমি কিছুই বলতে পারি না। ও ফ্যাত করে আমাকে দেখে ভয় পায়। আমি চাইলেও ওর ভয় ভাঙাতে পারি না। হয়তো এই স্বভাবটা আমার নেই। হাসপাতাল থেকে ফেরার পর যেদিন প্রথম আমি অফিসে গেলাম, সেদিন বিকালে আমার অফিসে ফোন এলো, গেদা বাথরুমে পড়ে গেছে।
এই স্বল্প দিনে এই গ্যাদা আমার মাথায় মনে এতটাই আধিপত্য লাভ করেছে যে আমি পাগলের মতো সেদিন বাসায় ফিরে এসেছিলাম। আমার মনের ভেতর টর্নেডো চলছিল। মনে হচ্ছিল আমি যতক্ষণ না তাকে স্বচক্ষে দেখব আমার মন শান্ত হবে না। আমি সেদিন কিভাবে বাড়ি ফিরেছিলাম আমিই জানি। বাড়ি ফিরে গ্যাদার সেই রক্তাক্ত পা দেখে আমার মাথা ঠিক থাকল না। রাগ হলো প্রতিটা মানুষের উপর। ঘরে এতগুলো মানুষ অথচ আমার অবর্তমানে আমার এই বাচ্চা বউটার খেয়াল রাখার কেউ নেই। আমি সেদিন মায়ের সাথেও খুব চেঁচিয়েছিলাম। বাচ্চা বউ বিয়ে করার এই জ্বালা বুঝে ৩ কাঠি বেশি। সেও ৩ কাঠি বেশি বুঝে কান্নাকাটি জুড়ল। যখন বলল, আপনি একটা খবিশ, আপনার সাথে আমি থাকবই না। আমার ভেতরটায় কামড় পড়ল। মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। গ্যাদাটা আমাকে তার ভীত চোখের মায়ে ফেলে এখন পালাতে চায়। অবশ্য নিজেরও অবাক লাগলো আমি একটা ছোট্ট মানুষের ডাগর ডাগর চোখে নিজেকে সম্পূর্ণ হারিয়েছি। তার সেই চাহনি আমার বুক কাঁপাত। অদ্ভুত এক ব্যথা হতো। ইচ্ছে করত এই বাচ্চাটাকে বুকের ভেতর আগলে রাখি। মেয়েটি আমার আশেপাশে ফড়িং এর মতো লাফাত। আমি শুধু দেখতাম, শাসন করতে পারতাম না। মেয়েটি কি সত্যি আমাকে কখনো বুঝেনি নাকি আমি সত্যি এতটা খারাপ মানুষ? অবশ্য সে পরে আমার কাছে ক্ষমা চেয়েছিল। টলমলে সেই চোখ নিয়ে আমার হাত ধরে বলেছিল আর কখনো এমন কিছু বলবে না। আমার গ্যাদা ততটা গ্যাদা নয়, সে খুব বুদ্ধিমতী। তাই তো একটা গোটা সংসার সামলেও সে পড়াশোনা করত। পরীক্ষার আগে দেখতাম ক্লান্ত শরীরটা নিয়ে টেবিলে বসে আছে। মাঝে মাঝে চোখের পাতা ঘুমে জড়িয়ে আসত তার। মায়া হতো, কিন্তু মায়া দেখালে আমার দুর্বলতা ধরে ফেলবে সে। তাই নিজের কাজের বাহানা দিয়েই তাকে পাহারা দিতাম। মাঝে মাঝে চা বানাতে পাঠাতাম। গ্যাদা রাগ করত। পেয়ারার মতো লাগতো ওকে, চুমু খেতে ইচ্ছে হতো। গ্যাদার আশেপাশেই আমি ভীষণ নির্লজ্জ, বেহায়া পুরুষ। পেয়ারা আমার তীব্র রাগের সম্মুখীন হলো যখন আমি মাহমুদকে মেরে ওর ঠোঁট ফাটিয়ে দিয়েছিলাম। সেদিন আমার ভীষণ রাগ হয়েছিল। মাথায় ছিল না আমার গ্যাদা যে আমাকে ভয় পায়। তার রক্তশূন্য মুখটা দেখে আমার মনে হয়েছিল ও হয়তো কখনো আমাকে ভালোবাসতে পারবে না। কিন্তু তেমনটা হলো না। বরং পেয়ারা আমার সামনে নকটামি করত, আহ্লাদ করত। আমার ভালো লাগতো যখন সে আমার জন্য আলাদা করে আমার পছন্দের খাবার রাঁধত। আমার গরুর মাংস ভালো লাগতো কথাটা ভুলে গিয়েছিলাম অনেক আগে। কিন্তু মেয়েটা ঠিক আমার জন্য গরুর মাংস আলাদা করে রাখত। আমার একটা ছবিও সে আমার জন্মদিনে দিয়েছিল। আমি সেই ছবিটা এখনো ট্রাঙ্কে রেখেছি। আমার পেয়ারার প্রথম উপহার। পেয়ারা যেদিন ইন্টার পাশ করল সেদিন মেয়েটাকে আমি লাল শাড়ি দিয়েছিলাম। শাড়িটা যখন পরে আমার সামনে দাঁড়ালো তাকে অপ্সরার মতো লাগছিল। এতটা সুন্দরও কোনো নারী হতে পারে আমার জানা ছিল না। আমার মনে হলো এই গোলাপ ফুলটা শুধু আমার নিজস্ব। আমি সেদিন আবার টের পেলাম আমি একজন বেহায়া পুরুষ। ওর খুব শখ ছিল আমার হাতে খোঁপায় মালা পরার। বাচ্চামো শখ। আমার ইচ্ছে হতো না পূরণ করার। কিছু শখ পূরণ হয়ে গেলে পূর্ণতা চলে আসে। আমি চাইতাম আমার কাছে পেয়ারা অনেক অপূর্ণতা থাকুক। যা ও ক্ষণে ক্ষণে আমার কাছে আবদার করবে। সে আমার অপেক্ষা করবে। ওর চোখে নিজের অপেক্ষা দেখতেও শান্তি লাগত। পেয়ারা প্রায় আমাকে শুধাত, আপনি আমাকে ভালোবাসেন? আমি উত্তর দিতে পারতাম না, কারণ আমার কাছে উত্তর ছিল না। এই ভালোবাসা শব্দটা আমার কাছে নাটুকে মনে হয়। একটা ছোট্ট শব্দ কি আমার মনে পেয়ারার প্রতি যে স্নেহ, আদর সেটাকে ব্যক্ত করতে পারবে? ওকে না পেলে আমার হৃদয় ছটফট করে। সারাক্ষণ চিন্তা করি মেয়েটা কি করছে। ও এত সুন্দর, কোনো বখাটে ছেলে ওকে উত্ত্যক্ত করছে কিনা। আমার মতো মানুষ কি না আমার বউকে আংটি কিনে দিয়েছি যেখানে নিজের নাম খোদাই করা। ভাবা যায় এই উন্মাদনা, এই পাগলামি কি এক শব্দে ব্যক্ত হবে? যদি হয় তবে আমি পেয়ারাকে খুব ভালোবাসি। এই ভালোবাসাটা যে কতটা গভীর আমি টের পেলাম যখন পেয়ারা মা হতে চলল। মুশফিকা যখন ওর গর্ভে এলো আমি সত্যি ভয় পেয়েছিলাম।
ভয় পেয়েছিলাম ওর তুলতুলের শরীরটা কি এই ধকল নিতে পারবে তো। ডাক্তার যখন আমাকে খবরটা প্রথমবার দিয়েছিল তখন আমাকে বলেছিল ওর শরীর অনেক দুর্বল, বাচ্চা নেওয়ার মতো অবস্থা ওর না। আমার মনে হয়েছিল আমার দুনিয়া নড়ে গেছে। আমার বাবা আমার হাতে মারা গিয়েছিল। ওই ভোঁতা শূন্যতা আমাকে আবার আষ্টেপৃষ্ঠে নিল। এই গ্যাদা পেয়ারাটাকে ছাড়াও যে আমার একটা জীবন হতে পারে আমি ওই মুহূর্তে কল্পনা করতেও শিউরে উঠলাম। আমার ভেতর যে ঝড় চলছিল শুধু আমি জানি। নিজের সেই ভয়ের কারণে আমি পেয়ারাকে খুব আঘাত দিয়েছিলাম। নিজেকে বোঝাতে না পারার ব্যর্থতায় প্রায় হারাতে বসেছিলাম আমার পেয়ারাকে। অফিস থেকে এসে শুনি পেয়ারা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। মেয়েটাকে এক মুহূর্ত না দেখলে আমার দম আটকে আসে। ও কি বোঝে না? পেয়ারা সেদিন অনেক কেঁদেছিল। হাউমাউ করে কেঁদে বলেছিল তার বাচ্চাকে যেন আমি না যন্ত্রণা বলি। কিন্তু ওকে কি করে বুঝাই ও ছাড়া আমার চলবে না। এই পুরো মাতৃত্বের যাত্রাটা আমার পেয়ারা খুব কষ্ট করে পার করেছে। ওর নিষ্প্রাণ ক্লান্ত মুখটা দেখলে আমার মনে হতো আমি খুব তুচ্ছ একটা মানুষ। পুরো পৃথিবীটাও যদি আমি এই নারীর পায়ের কাছে এনে দেই কম হবে। ও যখন ঘুমাতো আমার ওকে বুকে নিয়ে রাখতে ইচ্ছে হতো। মনে হতো এই বুঝিয়েও পালিয়ে যাবে। আমি হারিয়ে ফেলবো আমার পেয়ারাকে। রাতে ঘুমাতে পারতাম না। দুঃস্বপ্ন আমাকে জাপটে ধরে রাখত। একদিন সেই দুঃস্বপ্ন সত্যি হলো। পেয়ারার পেইন শুরু হলো। ও ব্যথায় নীল হয়ে যাচ্ছে অথচ আমি নিরুপায়। আমার চোখের সামনে পেয়ারার ম্যাক্সি পেটিকোট রক্তে ভিজে যাচ্ছে। ওর তুলতুলে শরীরটা আমার কোলে ঢলে পড়ল। আমি মনে হলো আমার পৃথিবীটা নির্জীব হয়ে গেছে। আমার হাতে আমার দুনিয়াটা। অথচ আমি কিছুই করতে পারছি না। পেয়ারার ডেলিভারি হলো। একটা ছোট্ট প্রাণ পৃথিবীতে এলো। কিন্তু ও এতটাই ছোট যে ওকে ইনকিউবেটরে ঢোকানো হয়েছে। আমার মনে হলো এটা হয়তো আমার শাস্তি। এতকাল আমি এই বাচ্চাটাকে চাইনি। তাই আল্লাহ এত ফুটফুটে জ্যোৎস্না আমার কোলে দিয়েও তাকে কেড়ে নিতে চান। অন্যদিকে আমার পেয়ারাকে নেওয়া হয়েছে আইসিইউতে। আমার কলিজাগুলো জীবন মৃত্যুর সাথে লড়ছে। অথচ আমার করার কিছু নেই। আমি শুধু দরজার বাহিরে অপেক্ষায় থাকি একটা সুখবরের। আমার পেয়ারা নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকত। আমার ওর সেই নিথর শরীরটা দেখলে ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। আমার ছোট মেয়েটাকে যখন ইনকিউবেটরে দেখতাম আমার নিজেকে হতভাগা মনে হতো। এত অপদার্থ আমি। একটা ভোঁতা ব্যথা ছড়িয়ে পড়ত আমার শরীরে। মনে হতো আমার কলিজাদের কষ্টে দেখার থেকে আমার মৃত্যু শ্রেয়। পেয়ারার যেদিন জ্ঞান ফিরল আমার মনে হয়েছিল আমার খরা জীবনে এক পশলা বৃষ্টি নেমেছে। আল্লাহ আমার ডাক শুনেছেন। আমি হয়তো এতটাও পাপী মানুষ না। আমার গ্যাদা পেয়ারার কোলে একটা ছোট্ট গ্যাদা এসেছে। মায়ের মতোই সাহসী। মৃত্যুর সাথে লড়াই করে এই হতভাগা বাপের সংসারে এসেছে সে। মায়ের মতোই ঠোঁট ফুলিয়ে কাঁদে, মায়ের মতোই জেদি। নকটামিও একদম মায়ের মতো। ওর ছোট শরীরটাকে যখন কোলে নিলাম মনে হলো আমার কোলেই জান্নাতের সুখ। আমি পৃথিবীর সব থেকে সুখী মানব। এর থেকে সুখী হওয়া সম্ভব নয়। মুশফিকা জন্মানোর পর আমার গ্যাদা ধীরে ধীরে বড় হয়ে গেল। সেই অবাধ্য ফড়িংটা কেমন গৃহিণী হয়ে গেল। এক হাতে সব সামলাত। আমি অবাক হতাম। এইটুকু ছোট মেয়ে ছুটে ছুটে সব করছে। আমাদের যত্নে কোনো ত্রুটি নেই, মুশফিকার যত্নে কোনো ত্রুটি নেই। মেয়েরা হয়তো এভাবেই গড়া। আমি চাইনি আমার গ্যাদা এভাবে বড় হয়ে যাক। আমি চাই আমার গ্যাদা পেয়ারা সব সময় গ্যাদাই থাকুক। কিন্তু পরিস্থিতি আমার গ্যাদা পেয়ারাটাকে আরও শক্ত করে তুলল। আমাদের একটা দুর্ঘটনা ঘটল। আমরা গাজীপুর থেকে ফিরছিলাম। সেই রাতে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ওই সময় আমার মনে হয়েছিল আমি হয়তো মারা যাব। আমি না থাকলে আমার কলিজা দুটোর কি হবে ভেবেই আমার অন্তঃস্থলে অস্থিরতা শুরু হলো। ঘটনাটা এত দ্রুত হলো যে আমি কিছু করতে পারলাম না। আমার বোনের স্বামী সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেই সাথে আমাদের জীবনে এক ঘোর বিপদ নেমে এলো। আমাকে মিথ্যে মামলায় জেলে নেওয়া হলো। সেই সময়টায় আমার পেয়ারা আমার হাত ছাড়েনি।
আমি খুব অবাক হতাম মেয়েটার ধৈর্যে। ছোট একটা মানুষ অথচ কি মনের জোর। আমার পেয়ারা প্রতিদিন খাবার নিয়ে আসতো। ওকে দেখলে আমার মনটা শান্ত হয়ে যেত। আবার নিজেকে খুব অপরাধীও লাগতো। মেয়েটার শুকনো মুখটা দেখতে ভালো লাগতো না। আমি ঝাড়ি মারতাম যেন কান্নাকাটি না করে। কি করে বুঝাই ওকে আমার যে ওর চোখের পানি সহ্য হতো না। আমার চাকরি চলে গেল। বেকারত্ব, অভাবে টলমলে সংসার। সেই সংসারের হাল আমার পেয়ারা ধরেছিল। কি বুদ্ধির সাথে সে সব সামলেছে শুধু আমি জানি। যখন দুশ্চিন্তায় আমার ঘুম আসতো না আমি পায়চারি করতাম, মেয়েটা উঠে বসত। আমাকে টেনে বিছানায় নিয়ে আমার বুকে মাথা রেখে বলতো, সব ঠিক হয়ে যাবে। যে পেয়ারাকে আমার আগলে রাখার কথা সেই পেয়ারা আমাকে আগলেছে। সে আমার দায়িত্বটা ভাগ করে নিয়েছে। আমি কখনো ভাবিনি সংসারের এই বিশাল দায়িত্বটার কেউ যেচে এসে ভাগীদার হবে। ভাগ্যিস পেয়ারা আমার বউ, নয়তো আমি কবে ভেঙে গুড়িয়ে যেতাম। আমার সেই ভাঙা অংশগুলো কুড়ানোরও কেউ থাকতো না। পেয়ারা ছিল, ভাগ্যিস ও ছিল। আমার পেয়ারার বাচ্চামো আমার কাছে প্রিয়। আমার পেয়ারার হাসিও আমার কাছে প্রিয়। শুধু ওর কান্না আমার সহ্য হয় না। ও একবার খুব কেঁদেছিল যখন জেনেছিল ও আর মা হতে পারবে না। ওর গর্ভ খুব দুর্বল। মুশফিকা বেঁচে আছে আল্লাহর রহমত। ও খুব কেঁদেছিল। আমার ওই কান্না সহ্য হয়নি। কিন্তু ওকে সান্ত্বনা দেওয়ার বাণী আমার কাছে ছিল না। শুধু বলেছিলাম, আমার জন্য মুশফিকাই যথেষ্ট। আমার এত ওয়ারিশের প্রয়োজন নেই। আমার খাটিয়া না হয় অন্যরাই ধরল, তাতে কিছু হবে না। এত কান্নার কিছু নেই। মেয়েটা শুনেনি, ও অনেক কেঁদেছিল। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর কান্নায়। ওই দিনই শেষ। এরপর আমি কখনো পেয়ারাকে কান্নার সুযোগ দেইনি। শোনো মুহাইমিন, আমি জানি তোমার একটা কঠিন রোগ হয়েছে। তুমি একটা সময় সব ভুলে যাবে। তুমি নিজেকেও ভুলে যাবে। কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবে। আমার একটা গ্যাদা বউ আছে, নাম পেয়ারা। ওকে কখনো ভোলা যাবে না। কারণ আমার গ্যাদা পেয়ারা তোমার এই ভুলে যাওয়া শিতে পারবে না। ও খুব কাঁদবে। ও তোমাকে খুব ভালোবাসে। তোমার ভুলে যাওয়া ওকে ভেঙে ফেলবে। আমি আমার গ্যাদা পেয়ারার কান্না সহ্য করতে পারবো না। আর গ্যাদা পেয়ারাকে ভুলে গেলে এই পৃথিবীটা জাহান্নাম লাগবে তোমার। তুমি হয়তো বেঁচে থেকেও মরে যাবে। তাই ওকে ভোলা যাবে না। এই ডায়েরিটা তুমি প্রতিদিন পড়বে। এখানে আমাদের জীবনের অনেক কিছুই নেই। তবে পেয়ারা তোমাকে মনে করানোর চেষ্টা করবে। তুমি অধৈর্য হবে না। তুমি এমন ভাব করবে যেন তুমি কিছুই ভুলোনি। এই বিশাল জীবনটা ওই নারীর উপস্থিতি ছাড়া অপূর্ণ, ফিকে, বিশ্রী। সেই ফড়িংয়ের মতো গ্যাদা মেয়েটা ছিল বলেই তুমি আজ পূর্ণ মুহাইমিন সরকার। তুমি তাকে খুব ভালোবাসো। তাই গ্যাদাকে ভোলা গর্হিত অপরাধ। ওকে ভোলা যাবে না। আরও অনেক ছোট ছোট নোট করা রয়েছে সেই ডায়েরিতে। এই কথাগুলো কাননের বলা। লোকটাকে যখন সেই কাহিনীগুলো সে বলে লোকটা টুকে রাখে। কানন ডায়েরি বন্ধ করলেন। আরেকবার ঘুরে ঘুমন্ত মানুষটাকে দেখলেন। তার গাল ভিজে গেছে। কৃপাধারী হুতুমকে আরও একবার ভালোবাসতে ইচ্ছে হলো। এই মানুষটা প্রতিদিন তাকে মনে রাখার চেষ্টা করছেন, অথচ কখনো তা প্রকাশ করেন না। কানন ভাবতেন এই লোকটা হয়তো তাকে ভালোবাসেন না। অথচ আজ তিনি টের পেলেন মুহাইমিন তাকে তার চেয়েও অধিক ভালোবাসে। এই মানুষটার শক্ত পরদের ভেতর একটা অসম্ভব প্রেমিক পুরুষ আছে। সেদিন তাহাজ্জুদের নামাজে কানন মোনাজাতে একটাই দোয়া করলেন, আল্লাহ, আমার সাহেবকে তুমি আমার আগে নিও না। আমি তাকে ছাড়া হয়তো বাঁচতে পারব। কিন্তু আমার সাহেব আমাকে ছাড়া খুব অসহায় হয়ে যাবেন। হয় তুমি একসাথেই আমাদের মৃত্যু দিও, নয়তো সাহেবের মৃত্যু আমার আগে দিও। সকালের টেবিলে মুহাইমিন সরকার দেখলেন গরুর মাংস ভুনা এবং পরোটা। গরুর মাংস খাওয়া নিষিদ্ধ মুহাইমিনের জন্য, কিন্তু তবুও তার পাতে হাড় ছাড়া 3টে পিস। কাননের দিকে চাইতেই দেখলেন কানন আয়েশ করে চা খাচ্ছেন। গতকালের মতো সে আজ রাগারাগি করছে না। কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি তাই হাতা গুটিয়ে খাওয়া শুরু করলেন।
রান্নাটা কানন নিজে করেছে। আজকাল হাঁটুর ব্যথায় অনেকক্ষণ সে দাঁড়াতে পারেন না। তবুও রান্না করেছেন, মানে বিশেষ কোনো কারণ। মুশফিকা এসেছে মেয়ের সাথে। মেয়েটা হয়েছে একেবারে মুশফিকার কপি। সে ড্রয়িং রুমে খেলতে ব্যস্ত। মুশফিকা খুব অবাক স্বরে শুধালো, তোমার মাথা খারাপ? বাবাকে নিয়ে তুমি সেন্ট মার্টিন যাবে? এটা কোনো কথা? এটাই কথা। বুড়ো হয়েছি বলে কি স্বাদ আহ্লাদ নেই। আমার সমুদ্র দেখা হয়নি, টাকা থাকলেও সুযোগ হয়নি। এখন যাব। আমাদের সামনে অ্যানিভার্সারি। আমি চাই তোমার বাবার সাথে একান্তে এইবারের অ্যানিভার্সারি কাটাবো। মানে উই আর নট অ্যালাউড। হ্যাঁ, নট অ্যালাউড। না তুমি, না নেওয়াজ, না মিষ্টি আপু, না আদনান ভাই, না মাহমুদ, কেউ না। শুধু আমি আর আমার সাহেব। বাবা রাজি বলতেই মুহাইমিন চোখ তুললেন। বউয়ের দিকে একবার চেয়ে বললেন, ম্যাডাম যা বলে ঘরে সেটাই হয়। আমার না করাতে কি হবে? বাহ বাহ, কালকের শাসনে দেখছি সুবোধ বালক হয়ে গেলে বাবা। মুহাইমিন ঝাঝালো স্বরে বললেন, কোনো শাসনে টাসনে না। এতগুলো বছর একসাথে কাটিয়েছি, তাই এই কথা মানাটাই তোমার মায়ের গিফট। কৃপা করলাম, আর কি? আর কিছু দিবে না? এখন তাজমহল লিখে দিব। আমি তো শাহজাহানের নাতি। মুশফিকা কথা বাড়াল না। কানন হাসল মৃদু। এই লোকের মুখে মিষ্টি কথা কখনোই আসবে না। ব্যাগ গুছানো হলো। হঠাৎ আলমারিতে একটা লাল শাড়ি পাওয়া গেল, সাথে কাচের চুড়ি। এই ঠোঙ্গাটাই গতকাল তার হাতে ছিল। লোকটা এই শাড়ি কিনতেই পথ হারিয়ে ফেলেছিলেন। এজন্যই কাউকে সাথেও নেননি। কি পাগল! আজ কানন এবং মুহাইমিনের ৩৮তম বিবাহ বার্ষিকী। সেন্ট মার্টিন পৌঁছালেন দুপুর ২টায়। হালকা খাবার জাহাজেই খাওয়া হয়েছিল। রিসোর্টে যেয়ে কিছু সময় বিশ্রাম নিলেন তারা। তারপর বিকালে লাল শাড়ি পরলেন কানন। খুব বেমানান লাগছে। মেহেদি দেওয়া চুল, চামড়ায় ভাঁজ। বার্ধক্য তার শরীরে ঠিকরে পড়ছে। তবুও তিনি সাজলেন। মনে হলো সেই ১৮ বছরের কিশোরী সাজছে তার সাহেবের জন্য। যখন মুহাইমিনের সামনে দাঁড়ালেন, সেই প্রগাঢ় দৃষ্টি আজও তাকে সেভাবেই দেখল, যেমনটা ৩৮ বছর আগে দেখত। কানন লজ্জা নিয়ে শুধালেন, কেমন লাগছে আমাকে? ঝাল পেয়ারা মাখার মতো। ধ্যাৎ, আজ রাগ হলো না কাননের। আবেগী স্বরে বললেন, চলুন আজ সমুদ্রে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখি। সন্ধে সন্ধে হয়ে এসেছে। লাল সূর্যটা সমুদ্রের উপর ছায়া ফেলছে। বাতাসটা ঠান্ডা। সেই ঠান্ডা বাতাসে কাননের খোপা থেকে খুলে আসা সাদা কমলা চুল উড়ছে। মুহাইমিন সমুদ্রের প্রবালে আছড়ে পড়া ঢেউ দেখতে ব্যস্ত। আর কানন ব্যস্ত তার সাহেবকে দেখতে। গাংচিলেরা সমুদ্রের সেই স্বচ্ছ পানি ছুঁয়ে উড়ে যাচ্ছে। আশেপাশে অনেক মানুষ, তাদের কলরব। এর মাঝে কানন শুধালো, আপনি আমাকে ভুলে যাবেন না তো? মুহাইমিন অনেকটা সময় তাকিয়ে রইলেন কাননের দিকে। তারপর মৃদু স্বরে কাননকে চেতিয়ে দিতে বললেন, পেয়ারা খেতে খেতে এখন পেয়ারার অভ্যাস হয়ে গেছে। চাইলেও ভুলতে পারি না, আফসোস। কানন গাল ফুলিয়ে বললেন, উপায় থাকলে ভুলে যেতেন তাই তো। এবার মুহাইমিন গাঢ় স্বরে উত্তর দিলেন, আমি আমার পেয়ারাকে ভুলতে চাই না। কাননের চোখ কেন যেন ভিজে গেল। জড়িয়ে ধরলেন তিনি তার সাহেবকে। আজ মনটা খুব তরল হয়ে আছে, খুব আবেগে আচ্ছন্ন। তিনি ধরা স্বরে বললেন, আপনি আমাকে কখনো ভুলবেন না, ঠিক আছে? নয়তো আমি খুব কাঁদব। আপনাকে আমি খুব ভালোবাসি। জানি। আর কি জানেন? মুহাইমিন পকেট থেকে একটা শুকনো গোলাপ বের করল। এটা কখন পকেটে ঢুকিয়েছে মনে নেই। গোলাপটা শুকিয়ে গেছে। তবুও তিনি সেই শুকনো গোলাপ গুজে দিলেন কাননের খোপায়। মৃদু হেসে বললেন, এই যে আমি তোমার খোপার ওই গোলাপ কাটা। উহু, আপনি আমার খোপার গোলাপ। মুহাইমিন মৃদু হাসলেন। উষ্ণ চুমু আঁকলেন কাননের কপালে। নিজেকে এখন ৭০ বছরের প্রৌঢ়টি লাগছে না। মনে হচ্ছে তিনি এখন সেই ৩২ বছরের যুবক। তার সামনে তার ১৮ বছরের অর্ধাঙ্গিনী, যাকে তিনি শাসন করেন, আহ্লাদ করেন, ভালোবাসেন।
গুনগুন করে গাইলেন, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে, সূর্য সেই ঢেউয়ে অস্থিয়মান। মুহাইমিনের গাঢ় দৃষ্টি তার পেয়ারাতে আবদ্ধ, কি সুন্দর লাগছে তার পেয়ারাকে। এই পেয়ারাকে সে ভুলে কি করে। সমাপ্ত।